প্রেততন্ত্র। এখানে মানুষের ঘটনা নয়, ভৌতিক ঘটনা শোনানো হয়। নমস্কার, আমি হলাম ঋষিক আর আপনি শুনছেন প্রেততন্ত্র। আজ যেই গল্পটা শোনাবো সেই গল্পটা পাঠিয়েছেন আমাদের সাবস্ক্রাইবার। আপনিও আপনার জীবনে ঘটে থাকা গল্প যদি আমাদের কাছে শেয়ার করতে চান তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন pettantra@gmail.com-এ আমাদের মেইল করে গল্প পাঠান। তাহলে চলো গল্পটা শুরু করা যাক। আর গল্পটা তারই ভাষায় শোনাচ্ছি। তন্ত্র। নিশুতি রাতের নুপুর, এক অভিশপ্ত ভিটের কাহিনী। দেখুন ভাই, সব ভয় কিন্তু জঙ্গল বা শ্মশানে থাকে না। কিছু ভয় লুকিয়ে থাকে আমাদের খুব চেনা চার দেওয়ালের ভেতরে। আমি যখন প্রথম চাকরি পাই, পোস্টিং হয়েছিল বীরভূমের এক প্রত্যন্ত মহকুমায়। থাকার জায়গা পাচ্ছিলাম না। শেষমেশ এক দালালের মাধ্যমে একটা পুরনো জমিদার বাড়ির একতলার দুটো ঘর ভাড়া নিলাম। লোকে বলতো ওটা অভিশপ্ত ভিটে, কিন্তু আমি তো তখন টকবগে যুবক, ওসব কানে তোলেনি। সেই অদ্ভুত বাড়িটা ছিল বিশাল, নোনা ধরা দেয়াল, চুনকাম খসে পড়া পলেস্তরা আর বিশাল এক ঠাকুর দালান। আমার ঘর দুটো ছিল ঠিক সেই দালানের পাশেই। প্রথম কয়েকদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু 7 দিন যেতে না যেতেই শুরু হলো উপদ্রব। একদিন রাত তখন 1:30 কি 2 হবে, হঠাৎ করে আমার ঘুমের ঘোরে মনে হলো পাশের ঠাকুর দালানে কেউ নাচছে। ঝমঝম ঝমঝম নুপুরের শব্দ। আমি ভাবলাম হয়তো পাশের বাড়ির কারোর টিভি চলছে, কিন্তু একটু পরেই বুঝলাম শব্দটা কোনো রেকর্ডিং নয়, রীতিমতো মেঝেতে পা ঠোকার শব্দ পাওয়া যাচ্ছে। আমি উঠে গিয়ে জানালা দিয়ে তাকালাম। দালানটা ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদের আলোয় ধুলোমাখা মেঝেটা আবছা দেখা যাচ্ছে। সেখানে কেউ নেই, কিন্তু শব্দটা তখনও থামেনি। ঠিক আমার চোখের সামনে দিয়ে যেন কেউ অদৃশ্য পায়ে নেচে চলে গেল। পরদিন ভাবলাম মনের ভুল। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে মুখ ধুতে আয়নার সামনে দাঁড়িয়েছি। বাথরুমের সেই পুরনো ঝাপসা আয়নায় নিজের মুখটা দেখছিলাম। হঠাৎ দেখলাম আমার ঠিক পেছনে একটা ছায়া দাঁড়িয়ে আছে। একটা কমবয়সী মেয়ে, পরনে ভারী গয়না আর পুরনো আমলের ঢাকাই শাড়ি। কিন্তু তার মুখটা, ভাই, সেই মুখটা দেখার পর আমার রক্ত হিম হয়ে গিয়েছিল। তার কোনো চোখ ছিল না, চোখের জায়গায় ছিল দুটো গভীর গর্ত, যেখান থেকে অনবরত কালো রঙের কিছু একটা গড়িয়ে পড়ছে। আমি চিৎকার করে ঘুরে তাকালাম। কিন্তু পেছনে কেউ নেই। কলটা খোলা ছিল, শুধু জল পড়ার শব্দ ছাড়া আর কিচ্ছু নেই। সেদিন রাতে আমি আর ঘুমাতে পারলাম না। সারা রাত মনে হলো কেউ আমার খাটের পায়ার কাছে বসে ফিসফিস করে কাঁদছে। বাড়ির পেছনের দিকে একটা ছোট ঘর ছিল, যেটা সবসময় তালাবন্ধ থাকত। একদিন কৌতূহলবশত আমি ওই ঘরের জানালার একটা ভাঙা কাঁচ দিয়ে ভেতরে উকি দিলাম। দেখলাম ভেতরে একটা বিশাল কাঠের সিন্দুক আর তার ওপর রাখা একজোড়া নুপুর। নুপুরগুলো অদ্ভুতভাবে চকচক করছিল, যেন কেউ এক্ষুনি সেগুলো পালিশ করে রেখেছে। গ্রামের এক বৃদ্ধের কাছে পরে শুনেছিলাম ওই বাড়ির ছোট বউ খুব ভালো নাচতেন, কিন্তু তার নাচ জমিদার মশাই পছন্দ করতেন না। একদিন রাগের মাথায় তিনি নাকি ওই বউটির পা দুটো কেটে ফেলেছিলেন, যাতে সে আর কোনোদিন নাচতে না পারে। মেয়েটা সেই যন্ত্রণাতেই মারা যায়। লোকটা ধরা গলায় বলেছিল, বাবা, ওই বাড়িতে যে বেশি দিন থাকে সে আর নিজের পায়ে ফিরতে পারে না। সেই শেষ রাত, সেই রাতের কথা মনে পড়লে আজও আমি একা অন্ধকারে বসতে পারি না। সেদিন ছিল অমাবস্যা, বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আমি ঘরে বসে ফাইল দেখছিলাম। হঠাৎ করে আমার ঘরের দরজাটা দড়াম করে খুলে গেল। বাতাসের ঝাপটায় ল্যাম্পটা নিভে গেল। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম মেঝেতে কিছু একটা ঘষ্টে ঘষ্টে আমার দিকে এগিয়ে আসছে। ঘ্যাস ঘ্যাস ঘ্যাস। মনে হচ্ছিল কেউ পা ছাড়াই শরীরটা টেনে হিচড়ে নিয়ে আসছে। আমি টর্চটা জ্বালালাম। টর্চের আলোয় দেখলাম সেই শাড়ি পরা মেয়েটা, কিন্তু তার শরীরটা কোমরের নিচ থেকে নেই। সে শুধু হাতের ওপর ভর দিয়ে আমার দিকে এগিয়ে আসছে। তার সেই চোখহীন গর্ত দুটো দিয়ে রক্ত ঝরছে। সে ফিসফিস করে বলল, আমার পা দুটো ফিরিয়ে দাও, ওরা আমার পা নিয়ে গেছে।
আমি জ্ঞান হারিয়েছিলাম। সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি ঠাকুর দালানের ঠিক মাঝখানে শুয়ে আছি, আর আমার 2 পায়ের গোড়ালিতে নাখের আঁচড়ের গভীর দাগ। আমি সেই মুহূর্তেই ব্যাগ গুছিয়ে ওখান থেকে পালিয়ে আসি। চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু আজও মাঝে মাঝে মাঝরাতে আমার ঘরের বাইরে ওই নুপুরের শব্দ শুনতে পাই। মনে হয় সে আজও আমায় খুঁজছে। যদি আমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটা কমেন্ট করো, আর প্লিজ তোমার বন্ধুদের কাছে গল্পটা শেয়ার করে দাও।